6 নভেম্বর রোববার রাত 8টায় খালেদ মদিনা চ্যারিটিস থেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। মালাউন বলেনি, দাবি সাইদুল হকের প্রমাণ দিলে ছাড়বেন মন্ত্রিত্ব। হয়তো 48 শিক্ষকের সনদ জাল, 5000 জনের বিরুদ্ধে চলছে তদন্ত। শেষ মুহূর্তে হিসাব পাল্টাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র চষে বেড়াচ্ছেন দুই প্রার্থী। হিন্দু সম্প্রদায়কে কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক। নিষ্ক্রিয়তার অভিযোগ নাকচ করে মন্ত্রীর দাবি তার কারণেই বড় ঘটনা থেকে রক্ষা পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার হিন্দুরা। প্রশাসনের পক্ষে অবস্থান নিয়ে সাইদুল হক বলেছেন, সরকার দলের অনেক মন্ত্রী নেতারা না জেনেই বিভ্রান্তি ছড়াচ্ছেন। নাসিরনগরে দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনায় তীব্র সমালোচনার মুখে থাকা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক সংবাদ সম্মেলনে এলেন ঘটনার এক সপ্তাহ পর। বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে বারবার উত্তেজিত হয়ে পড়েন মন্ত্রী। সাইদুল হক দাবি করেন, নাসিরনগরে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে তার এবং স্থানীয় প্রশাসনের তৎপরতার কারণে। বিজিবি, র্যাব, পুলিশ, ডিসি, এসপি, এসপি সবাইকে আমি পাওয়ার মধ্যে পাঠাইছি নাসিরনগর। কেন্দ্রীয় পর্যায়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের কড়া সমালোচনা করেন সাইদুল হক। দাবি করেন, প্রকৃত ঘটনা না জেনেই বক্তব্য দিচ্ছেন অনেক মন্ত্রী ও নেতারা। নাসিম ভাই তার ফিল্ডে ছিলাম, ফিল্ডে তো ছিলাম আমি। ওনাকে মিসরিপ্রেজেন্ট করছে, ভুল বুঝেছে ওনাকে। কারা এই হামলায় জড়িত সে বিষয়ে পরিষ্কার করেননি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। তবে তার দাবি, একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হিন্দুদের নিয়ে কটূক্তির প্রমাণ দিতে পারলে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণাও দেন তিনি। আমার বিরুদ্ধে বলতেছে যে রানাদার গুপ্ত তারা, আমি হিন্দুরে মালানের বাচ্চা বলছি। আপনারা আজকে সারা থানা ঘুরে যান, সারা হিন্দু সম্প্রদায় করে যান, একটা লোক বলে যে আমার জীবনে আমি মালানের বাচ্চা বলছি, আমি এখন এই মন্ত্রিত্ব ত্যাগ করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মকে অবমাননার অভিযোগে 30 অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর ও হরিপুরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা ও লুটপাট চলে। এরপর গত বৃহস্পতিবার রাতে পুড়িয়ে দেয়া হয় কয়েকটি বাড়ি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নাসিরনগরের সাম্প্রতিক হামলা নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, আছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ আমাদের সঙ্গে। শ্যামলদা, ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে দুর্বৃত্তদের হামলা নিয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হককে উদ্ধৃত করে ভোরের কাগজ 3 নভেম্বর প্রকাশিত ভোরের কাগজ বলছে, মালাউনের বাচ্চারা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছে আর এই ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে অতিরঞ্জিত করছে সাংবাদিকেরা। আজকে সংবাদ সম্মেলনে মন্ত্রী সাইদুল হক বলেছেন যে কেউ যদি প্রমাণ করতে পারেন তাহলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিবেন। ভোরের কাগজের কাছে কি প্রমাণ রয়েছে মন্ত্রী সাইদুল হক এই কথা বলেছেন? জনাব শ্যামল দত্ত। ভোরের কাগজ এই খবরটি ছেপেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তকে উদ্ধৃত করে। রানা দাশগুপ্তরা ঘটনার পরপরই সেখানে গিয়েছিলেন, এখানে সর্বস্তরের জনগণের সঙ্গে কথা বলেছেন। বিশেষ করে হিন্দু নেতৃবৃন্দ রানা দাশগুপ্তের কাছে অভিযোগ করেছেন যে তাদেরকে মালাওয়ানের বাচ্চা বলে গালি দিয়েছেন। এখন এটা প্রমাণ করার দায়িত্ব তার নিজেরই, তিনি যে বলেননি এটা। আমরা রানা দাশগুপ্তকে উদ্ধৃত করে দিয়েছি এবং স্থানীয় জনগণের মধ্যে এই ধরনের কথা বলেছেন বলে যথেষ্ট প্রচারণা রয়েছে। শ্যামলদা, 3 নভেম্বর প্রকাশিত প্রতিবেদনটিকে রানা দাশগুপ্তকে উদ্ধৃত করা হয়েছে এমন বোঝা যায় না। মনে হয় যে মন্ত্রীর বক্তব্য সেই রিপোর্টার শুনেই তাকে কোট করছেন। সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে এই যদি তিনি চ্যালেঞ্জ করেন পত্রিকাটিকে? আমি নিজে রানা দাশগুপ্তের সাথে কথা বলেছি, তিনি আমার টক শোতে এসেছিলেন, তিনি একই কথা বলেছেন যে তার কাছে হিন্দু নেতৃবৃন্দ অভিযোগ করেছেন তাদেরকে মালাওয়ানের বাচ্চা বলে গালি দিয়েছেন মন্ত্রী। শ্যামলদা, আপনি কি মনে করেন যে এই বক্তব্য দেওয়ার ফলে তাকে আসলে পদত্যাগ করাই উচিত, যেহেতু তিনি আজকে সংবাদ সম্মেলনে আবার বলছেন যে হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে মালাওয়ানের বাচ্চা বলেছি, এটা প্রমাণ করতে পারলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব? আপনি কি মনে করেন যে তার পদত্যাগ করা উচিত? আসলে এই বক্তব্যের পরে তার আর পদে থাকা উচিত নয়? সেটি এখন তার বিষয়, তিনি মন্ত্রিত্বের পদে থাকবেন কি থাকবেন না সেটা তার ব্যাপার, কিন্তু আপনি সামগ্রিকভাবে পুরো ঘটনাটিকে বিচার করতে হবে। তিনি গত 3 দিন আগে সেখানে গেছেন, ঘটনার 3 দিন পরে তিনি সে এলাকার জনপ্রতিনিধি, সেখানকার
গণমানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, কিন্তু ঘটনা পরপর তিনি সেখানে যাননি এবং একটি বাড়িও প্রদর্শন করেননি যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যে 15টি মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে তিনি কোথাও যাননি, বরং তিনি উল্টো সাংবাদিকদের গালাগালি করেছেন। আজকেও আপনি খেয়াল করেছেন তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের গালাগাল করেছেন, হিন্দু নেতৃবৃন্দকে গালাগাল করেছেন, সুশীল সমাজকে গালাগাল করেছেন, তিনি সুলতানা কামালকে গালাগাল করেছেন, রানা দাশগুপ্তকে গালাগাল করেছেন। ফলে তার সামগ্রিক আচরণেই মনে হচ্ছে তিনি, এবং তিনি বারবার বলছেন প্রশাসনের কোনো ব্যর্থতা নেই, যেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন যেখানে প্রশাসনের গাফিলতি আছে, যেখানে আজকে আইজি আমাদের সাথে মত বিনিময় করেছেন, পুলিশের ইন্সপেক্টর ইন্সপেক্টর জেনারেল তিনি বলেছেন যে প্রশাসনের গাফিলতি আছে। কিন্তু আপনি খেয়াল করবেন মন্ত্রী বারবার বলার চেষ্টা করছেন প্রশাসনের কোনো গাফিলতি নেই, এখানে ছোটখাটো দু একটি ঘটনা ঘটছে। তিনি গতকাল বিবিসিকে ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউতে তিনি বলছেন এটি একটি ছোটখাটো ঘটনা, মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে এটিকে বড় করছে। তার এই দৃষ্টিভঙ্গির আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি তার যে দায়িত্ব পালন করা উচিত ছিল তিনি সেটা করেননি। তিনি না করে তিনি থাকা অবস্থায়, তিনি যখন নাসিরনগর অবস্থান করছেন সেই অবস্থায় সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, সেখানে ভাঙচুরের ঘটনা ঘটছে। এগুলো একজন মন্ত্রী থাকা অবস্থায় কি করে ঘটে আপনারা বিবেচনা করেন। শ্যামলদা, আপনি কি মনে করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ জনাব সাইদুল হককে সঠিক মেসেজটি দিতে ব্যর্থ হচ্ছেন বারবার, বা ইচ্ছা করে দিচ্ছেন না? কারণ জনাব সাইদুল হক আপনি যে বললেন সেটির মধ্যে শুধু গালাগালির অংশটুকু ছাড়া তিনি প্রায় একই ধরনের কথা গত 4 দিন ধরেই বলছেন, নাকি কেন্দ্রীয় আওয়ামী লীগও বিষয়টি এক ধরনের উপভোগী করছেন? আমরা ঘটনার পরপরই সেখানে একজন রিপোর্টার পাঠিয়েছি, রিপোর্টার এবং সেখানে বিস্তর যোগাযোগ করেছেন, বিভিন্ন লোকের সাথে কথা বলেছেন, ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছেন, প্রশাসনের সাথে কথা বলেছেন। সেখানে আওয়ামী লীগের একটি অভ্যন্তরীণ কোন্দলের বিষয়ও আছে, পাশাপাশি আরো অন্যান্য বিষয় আছে এবং এটি একটি গভীর চক্রান্ত যেটি বের করার দায়িত্ব কিন্তু প্রশাসনের। কিন্তু দুর্ভাগ্য আমরা সরকারের উচ্চ পদস্থ মহলের কাছ থেকে নানা রকম বক্তব্য শুনছি। প্রথমেই শুনছি প্রশাসনের কোনো গাফিলতি এখানে ছিল না। যদি প্রশাসনের গাফিলতি নাই থাকে তাহলে কেন ওসিকে বদল করা হলো? প্রশাসনের যদি গাফিলতি নাই থাকে তাহলে কেন আজকে ইউএনএকে প্রত্যাহার করা হলো? তারপরে এখানে সরকারি দলের লোকজন সেই জনসভায় গিয়ে বক্তব্য রেখেছেন, তারা উস্কানিমূলক নানা রকমের বক্তব্য রেখেছেন। সেই অভিযোগ পাওয়ার পরে আওয়ামী লীগের 3 জন স্থানীয় নেতাকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। যদি আওয়ামী লীগের স্থানীয় ইন্ধন না থাকে, যোগসূত্র না থাকে, তাহলে কেন এই 3 জন নেতাকে বহিষ্কার করা হলো? এই প্রশ্ন আজকে সবাই জানতে চাই। আমরা মনে করি সমস্যাটির গোড়ায় গিয়ে, এবং যেখানে আমরা আজকে বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশ, যেখানে সকল সম্প্রদায় সমানভাবে সমান অধিকার নিয়ে থাকার কথা, কিন্তু দুর্ভাগ্য আজকে এই সংখ্যালঘু জনগোষ্ঠীকে নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হচ্ছে, তাদেরকে কঠিন একটি বাস্তবের মুখোমুখি হতে হচ্ছে যা আমাদের কল্পনার মধ্যেও ছিল না। শ্যামলদা, শাহরিয়ার অনির্বাণ আছেন আমাদের সহকর্মী ব্রাহ্মণবাড়িয়া থেকে, তিনি জনাব সাইদুল হকের বাসার ঠিক সামনে আছেন। সাইদুল হক সাহেবেরও আজকে আমাদের সঙ্গে কথা বলার কথা ছিল, কিন্তু সাইদুল হক সাহেব এখন ডিআইজি একজনের সাথে তিনি কথা বলছেন। আমি জানি না যে মানে শাহরিয়ার অনির্বাণ সাইদুল হক কি আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন না? শ্যামলদা তো আছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, আমরা অনির্বাণকেও এখন শুনতে পাচ্ছি না। শ্যামলদা, আমরা একটা ব্রেক নিচ্ছি, বিরতির পর যখন ফিরবো তখন আপনার কাছে একটি জিনিস জানতে চাইবো যে মন্ত্রী আজকে অন্যান্য কথার মধ্যেও যেটি বলতে চাইছেন যে যেসব সংবাদপত্র এই খবরগুলি ছাপিয়েছে, এক্ষেত্রে আমি আপনারাই যেহেতু খবরটি এরকম করে ছাপিয়েছেন সেহেতু আপনার কাছেই জানতে চাইবো, আপনি কি মনে করেন যে এইখানে সঠিক সাংবাদিকতা করা হয়েছে এবং আপনাদের এই বক্তব্যের মাধ্যমে আসলে এটি প্রমাণ হয়েছে যে মন্ত্রী একজন সাম্প্রদায়িক আচরণই শুধু করছেন না, তিনি তার বক্তব্যের মধ্যে দিয়েও সাম্প্রদায়িকতা আসলে প্রকট করে তুলছেন? এই বিষয়টি আপনার কাছে জানতে চাইবো। আমরা একটু ফিরছি একটা বিরতি নিয়ে। শ্যামলদা, বিরতির আগে আপনাকে জানতে চাইছিলাম বিষয়টি যদি আদালত পর্যন্ত গড়ায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা মন্ত্রীর বক্তব্য ভুল উদ্ধৃতি করার জন্য ডিফেমেশন করা, মানে মানহানির বিষয়টি আপনার বিরুদ্ধে আনা যাবে কিনা, বা এরকম কোনো আশঙ্কা আপনি করছেন কিনা? মন্ত্রী যেহেতু বিষয়টি অস্বীকার করছেন সেই জন্য, এবং মন্ত্রীকে আমরা কথা বলার জন্য পাচ্ছি না। আমাদের আমরা দেখবো আদালতে। জি 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 শ্যামলদা, আমরা দেখবো আদালতে পর্যন্ত গড়ালে সেটা আদালতে ফয়সালা হবে, সেটা অবশ্যই আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আমরা অগ্রসর হব। কিন্তু আমরা যেভাবে খবরটা পেয়েছি আমরা সেভাবেই উদ্ধৃত করেছি। আমরা মনে করি যে এই ধরনের একটি বক্তব্য যদি তিনি দিয়ে থাকেন এবং সেটি অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ করেছেন, সেজন্য আমরা তার বক্তব্যটি উদ্ধৃত করেছি রানা দাশগুপ্তকে কোট করে।
রানা দাশগুপ্তকে কোট করে। শাহরিয়ার অনির্বাণ আছেন সাইদুল হকের বাসার সামনে। সাইদুল হক আমাদের সাথে কথা বলতে চেয়েছিলেন আজকে দুপুরে, যখন তিনি সংবাদ সম্মেলন করে আমরা যোগাযোগ করি। তিনি বলেছিলেন, আমরা তাকে জানিয়েছিলাম যে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত থাকবেন এবং তিনি আমাদের সামনে যেন বলেন, কারণ তিনি যে প্রমাণে চ্যালেঞ্জটি দিয়েছেন যে তিনি প্রমাণ করতে পারলে তিনি মন্ত্রিত্ব করবেন না বা এই ধরনের কথা তিনি বলেন নাই, এখন তার অবস্থা কি বা তিনি আমাদের সাথে কথা বলবেন না ঠিক করেছেন কিনা? শাহরিয়ার অনির্বাণ। দেখুন, দুপুরবেলায় তার সাথে যখন কথা হয়েছিল তখন আমাদেরকে মোটামুটি রকমের একেবারে নিশ্চিত করেছিল যে আজকে রাত 8টার সময় আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকবেন। কিন্তু সন্ধ্যা 7:30 নাগাদ আমাদেরকে জানানো হয় যে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ আছেন বলে তিনি আমাদের সাথে কথা বলতে পারবেন না। 7:30টার পর চট্টগ্রাম বিভাগের ডিআইজি এসে এই ডাক বাংলোতে মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছেন। এখন যদি এখানকার চিত্রটি আপনাকে দেখাই, ডাক বাংলোর ঠিক ভেতরের ঠিক উত্তর দিকের রুমটাতে মন্ত্রী মহোদয় আছেন, অবস্থান করছেন। তার সাথে কথা বলার জন্য দফায় দফায় আমরা চেষ্টা করেছি এই আজকের পুরো সংবাদ সম্মেলন নিয়ে এবং তার হিন্দু সম্প্রদায় নিয়ে যে উদ্ধৃতি করেছিলেন সেই উদ্ধৃতির কথা নিয়ে যে সংবাদ সম্মেলন করেছিলেন সেই বিষয়ে তার সাথে পুরোপুরি ব্যাখ্যা আমরা চেয়েছিলাম। কিন্তু সে আমাদের সাথে সম্মত থাকার কথা বলার তারপরেও হঠাৎ করে সন্ধ্যা 7:30টার পর আমাদের সাথে কোনো প্রকারে যোগাযোগ করার চেষ্টাও করায়নি এবং আমরা যখন বারবারই চেষ্টা করেছি তার সাথে কথা বলার, প্রতিবারই আমাদেরকে না বলা হয়েছে। আমি কিছুক্ষণ আগেও দরজা খুলে তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তখনও মন্ত্রী মহোদয় আমাকে না বলেছেন এবং সে সরাসরি বলেছেন যে কোনোভাবেই সে কথা বলবে না। তো এলাকায় বলা যায় যে দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন রকমের টহল তো দিচ্ছেই, কিন্তু মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করা এবং সেই সাথে এই বিষয় নিয়ে কথা বলার জন্য সারাদিন সে গণমাধ্যমের সাথে কথা বললেও সন্ধ্যার পর থেকে কেন কথা বলছে না বা আমাদের সাথে কেন কথা বলতে রাজি হচ্ছে না, এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত আমরা পুরোপুরি স্পষ্ট না। ধন্যবাদ শ্যামলদা। একটি বিষয় আপনাকে জানতে চাইছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ মন্ত্রীকে একরকম অবাঞ্ছিত ঘোষণা করছে, আমরা একটু বা মন্ত্রীকে সেই ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় ঠিক স্বাগত জানানো হচ্ছে না, কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো আমরা আসলে এই বিষয়ে স্পেসিফিক কোনো তথ্য পাচ্ছি না। এর কারণ কি বা তাদের কোনো সিদ্ধান্ত তারা এদিক ওদিক কোনো দিকে আসলে বলছে না, একটি মাঝামাঝি জায়গা বজায় রেখে কথা বলছে, এর কারণ কি বলে আপনি মনে করেন শ্যামলদা? দেখেন, তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ, তিনি ওই এলাকা থেকে 6 বার নির্বাচিত হয়েছেন, অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন রাজনীতিবিদ সেখানকার, এবং তারপরও তার সাথে কেন স্থানীয় আওয়ামী লীগের বিরোধ এটি আমরা বুঝতে পারছি না। আমরা জানি যে তাকে এর আগে উপদেষ্টা পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের, এবং এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল তিনি ইউপি নির্বাচনে রাজাকার এবং আলবদরের অনেক সদস্যকে মনোনয়ন দিয়েছেন, এই অভিযোগটি তার বিরুদ্ধে ছিল। তারপরও তার সঙ্গে স্থানীয়দের একটি কোন্দল আছে। পাশাপাশি আজকে যদি দেখেন আপনি 14 দলের একটি সভায় মোহাম্মদ নাসিম বলেছেন যে সেখানে প্রশাসনের ব্যর্থতা আছে, যে কারণে তারা নিজেরা আগামীকাল ডক্টর আব্দুর রাজ্জাক এবং দিলীপ বড়ুয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠাবেন, 14 দলের প্রতিনিধি দল। এটা শুনে আমাদের জনাব সাইদুল হক কি মন্তব্য করলেন, তিনি বললেন নাসিম সাহেব কি জানেন, নাসিম সাহেব তো এখানে আসেননি। ওনার এই যে কেন্দ্রের সঙ্গে ওনার সম্পর্কটাও ঠিক আমরা বুঝতে পারছি না। ফলে কেন্দ্র কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, কেন্দ্রর যে প্রথম দিকে যে টিমটি গিয়েছিল জনাব এনামুল হক শামীমের নেতৃত্বে, তারা আসার পরে কিন্তু একটা রিপোর্ট দিয়েছে আমরা যতটুকু জেনেছি, এবং তার রিপোর্টের ভিত্তিতে কিন্তু 3 জন স্থানীয় আওয়ামী লীগকে বহিষ্কার করা হয়েছে। ফলে কেন্দ্র যে একেবারেই অ্যাকশন নিচ্ছে না তা কিন্তু না। আমরা চাই যে দল পুরো বিষয়টি দেখবে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রসারিত একটি দল, এবং তারা সেই চেতনাকে ধারণ করে আজকে বাংলাদেশে সংখ্যালঘুদেরকে এরকম একটি পরিস্থিতির মুখোমুখি হতে হবে, এটা কোনোভাবে কাম্য নয়। আপনি গত রোববার যে ঘটনা ঘটেছে সেখানে সেটি অনেকেই বলেছেন, এমনকি মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে এটা 71 সালকে হার মানিয়েছে। 71 সালেও নাসিরনগরে এতগুলো মন্দির একসাথে ভাঙা হয়নি। ফলে এরকম ভাবে জীবনযাপন করা, এই ধরনের সংখ্যার মধ্যে থাকা, এটি একটি অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতি এবং সংখ্যালঘুদের জন্য একটা মর্মান্তিক অবস্থা। আপনারা নিজে দেখেছেন যে সেখানে 6টি পরিবারকে কিন্তু গত 4-5 দিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কোথায় গেছে আমরা কিন্তু কেউ জানি না। আমরা জানি এই ঘটনাগুলোর কিন্তু সঠিক তদন্ত হওয়া দরকার, কিন্তু দুর্ভাগ্যক্রমে যখন সরকারি প্রশাসন থেকে বা স্থানীয় মন্ত্রী বলেন যে এটা কোনো বড় ঘটনা না, এমন কোনো বড় ঘটনা হয়নি, অল্প কয়েকটি বাড়ি পুড়েছে, তখন আমরা শঙ্কায় থাকি আসলে তদন্ত প্রতিবেদনের রিপোর্টে কি হবে।
আমরা দেখেছি এর আগে অনেক ঘটনার, কিন্তু কোনো ঘটনা সুষ্ঠু শ্যামলদা ব্রাহ্মণবাড়িয়ার যে তদন্ত জি জি শ্যামলদা ব্রাহ্মণবাড়িয়ার যে আরেকজন মন্ত্রী আছেন অ্যাডভোকেট আনিসুল হক, তিনিও এক ধরনের একটি সেফ জায়গা নিয়ে ধরি মাছ বা ওরকম একটি নাছুই পানি একটি অবস্থা নিয়ে আছেন। এর কারণ কি বলে আপনি মনে করেন? অ্যাডভোকেট আনিসুল হক তো সেরকম কোনো পজিশন আসলে তিনি এই এলাকার না অন্য এলাকার, এবং আমি তার ইন্টারভিউ দেখেছি সেদিন অন্য একটি টেলিভিশন চ্যানেলে, এবং তিনি বলেছিলেন তিনি সেখানে যাবেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি সেখানে যাননি। আমরা দেখেছি আওয়ামী লীগেরও কিন্তু খুব উচ্চপদস্থ কোনো প্রতিনিধি দল কিন্তু সেখানে যায়নি, মধ্যম সারির নেতাদেরকে দিয়ে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। কালকে যাচ্ছে মাত্র প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি টিম। এটি আমার মনে হচ্ছে আওয়ামী লীগ প্রথমে সিরিয়াসলি নেয়নি, যে কারণে পরপর পুলিশ পাহারা থাকা অবস্থায়, বিজেপির পাহারা থাকা অবস্থায় 3 দিন এখানে সেখানে ঘটনা ঘটেছে। তারপরও টনক নড়েনি সরকারের। আমরা চাই যে সরকার সিরিয়াসলি নেবে বিষয়টাকে, এবং এরকম মানবেতর জীবনযাপন সংখ্যালঘুদেরকে করতে হবে না। আমরা শুনেছি সেদিন সম্ভ্রম রক্ষার জন্য নাসিরনগরের মহিলাদেরকে তিতাস নদীতে গলা ডুবিয়ে সারা রাত পার করতে হয়েছে। এরকম পরিস্থিতি একটা স্বাধীন দেশে কখনো কাম্য হতে পারে না। আমরা চাই এই পরিস্থিতির অবসান হোক। আমরা এই পরিস্থিতির অবসান হোক। জনাব শ্যামল দত্ত, শাহরিয়ার রবিবার, আপনাদের অনেক ধন্যবাদ। স্পিকার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। দেশে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় চাকরি নিয়ে অন্তত 648 জন শিক্ষকের সনদ জাল বলে চিহ্নিত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সহ প্রায় 20 কোটি টাকা ফেরত নেওয়ার সুপারিশ করা হয়েছে। আরও প্রায় 5000 শিক্ষকের বিরুদ্ধে চলছে তদন্ত। এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক করা হয় 2005 সাল থেকে, আর এজন্য নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ গঠন করে সরকার। এই কর্তৃপক্ষের বিষয়ভিত্তিক পরীক্ষায় অংশ নিয়ে যারা কৃতকার্য হন তারাই নিবন্ধন সনদ পান। পরে এই নিবন্ধন সনদ নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেন তারা। জাল সনদে চাকরি করার অভিযোগ পাওয়ায় গত 1.5 বছর ধরে অনুসন্ধান চালায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। তাদের সাম্প্রতিক প্রতিবেদনে 648 জন শিক্ষককে চিহ্নিত করা হয়, যাদের বেশিরভাগেরই নিবন্ধন সনদ জাল। কারো কারো এসএসসি, এইচএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সনদও জাল পাওয়া গেছে। অভিযোগ আছে নিবন্ধন অধিদপ্তরের ভেতরের একটি চক্র বড় অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে সনদ জালিয়াতি করছে। যে সমস্ত সনদগুলি আমাদের কাছে মনে হয়েছে সন্দেহজনক, আমরা শুধু সেগুলি যাচাই দিই। স্বাভাবিকভাবে যেগুলি সন্দেহজনক সেগুলি সঠিক হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আমাদের মন্ত্রণালয়কে আমরা জানিয়ে দিচ্ছি। এরকম নাটোর সিটি কলেজে 4 জন শিক্ষক জাল সনদ নিয়ে দীর্ঘদিন চাকরি করছে। এসব শিক্ষকের সাথে কথা বললে তারা জাল সনদ নেয়ার কথা অস্বীকার করেন, তবে তালিকায় নাম ওঠার বিষয়ে তারা কিছু বলেননি। পরীক্ষা দিয়েছিলাম নাকি, তো পরে আমার দিয়ে দিয়েছিল আর কি, আমরা গিয়েছিলাম আর কি। এখন আগে যে রেজাল্ট শিট আসছে, রেজাল্ট শিটে আমরা চ্যালেঞ্জ করে রেজাল্ট দিয়েছিলাম, এখন কি অবস্থা আছে সেটা তো বলতে পারছিলাম না। আমার তো এর আগে মিনিস্টার অডিট চলে গেছে, মানে অডিটে বাধা দিলে কি করলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব ইনশাল্লাহ, সিটে আসলে যাব। সনদ জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকেরা এমপিও সুবিধাও পাচ্ছেন। এ কারণে অভিযুক্তদের কাছ থেকে প্রায় 20 কোটি টাকা ফেরত নেওয়ার সুপারিশও করা হয়। একটি জালিয়াতি চক্র এমনভাবে সার্টিফিকেটগুলি তৈরি করে অথবা বিলি করে যেটা ভুল ধরার আসলে কোনো উপায় থাকে না। এই জায়গাগুলি স্ব প্রতিষ্ঠান যারা সার্টিফিকেট দেয় তারা যদি তাদের রেজাল্টগুলি অনলাইনে দিয়ে দেয়, তাহলে অন্তত এমপিও যেহেতু আমরা অনলাইনে করছি, এটা অটো চেকিংয়ের আমরা ব্যবস্থা করতে পারি। জাল জালিয়াতি আর প্রতারণার মাধ্যমে চাকরি নেওয়া শিক্ষকেরা কতটা ভালো শিক্ষা ছাত্রদের দিচ্ছেন সেটাই এখন সবার প্রশ্ন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষকদের সনদ জালিয়াতি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন প্রতিবেদক নূরে আলম পিন্টু। নূরে আলম, আমরা দেখেছি যে জাল সনদধারী শিক্ষকদের অনেকেই দীর্ঘ সময় ধরে তাদের পেশায় আছেন। এতদিন কি বিষয়টির তদন্ত হয়নি? যদি না হয় কর্তৃপক্ষ কি বলছেন এ ব্যাপারে? যেমনটি বলছিলেন, জাল সনদ নিয়ে তারা অনেকেই 5 বছর, কেউ 6 বছর, কেউ এমনকি 10 বছর ধরেও চাকরি করছেন। আর এনআরটি মূলত এই জাল সনদের বিষয়টি তদন্ত করে নিরীক্ষা অধিদপ্তর। তারা মূলত 2 বছর আগে থেকে মানে কিছু অভিযোগ
পাওয়ার কারণে তারা মূলত তদন্তটি শুরু করে। বিশেষ করে ওই প্রতিষ্ঠানগুলো আশেপাশের বিভিন্ন মানুষ অথবা ওখানকার নেতৃত্ব স্থানীয় বিভিন্ন মানুষের অভিযোগের ভিত্তিতে তারা 2 বছর আগে তদন্ত শুরু করে। এর আগের বিষয়ে আমি তাদের প্রশ্ন করেছিলাম যে আপনারা কি এর আগে এগুলো করেছেন কিনা। তারা বলেছে করেছি, কিন্তু তখন হচ্ছে বিভিন্ন সময় অল্প কিছু পাওয়া যেত, কিন্তু এরকম বিশাল আকারে এর আগে পাওয়া যায়নি। আমি আমার রিপোর্টে দেখতে পেরেছেন যে প্রায় 648 জন শিক্ষক জাল সনদ দিয়ে চাকরি করছেন, যাদের বেশিরভাগই নিবন্ধনের সনদ। মানে 2005 সাল থেকে সরকার এই নিবন্ধনের সার্টিফিকেট নেওয়াটা বাধ্যতামূলক করে, যেখানে পরীক্ষা দিয়ে তারপর নিবন্ধনের সার্টিফিকেট নিতে হয়। এই নিবন্ধনের পরীক্ষায় পাশ করলে পরবর্তীতে তারা বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং সেখানে তারা টিকলে পরবর্তীতে তারা চাকরি করতে পারবেন। তো এই বিষয়টি যখন আসে তারপরে থেকেই কিন্তু এই জাল সনদের বিষয়টিও চলে আসে এবং এই বিষয়ে তাদের এর আগে তারা ধরতে পেরেছে, কিন্তু সেটি বছরে খুবই কম। এই 2 বছর আগে একটি অভিযোগ আসে তাদের কাছে, বেশ কিছু অভিযোগ আসার পরে তারা এই কাজটি তদন্ত শুরু করে এবং এই তদন্ত কিন্তু এখন কিন্তু রেগুলার প্রসেসে চলছে। আমি আমার রিপোর্টে বলেছি 5000 শিক্ষকের বিষয়ে এখনো তদন্ত চলছে এবং আরো 10,000 শিক্ষক এখন পর্যন্ত সন্দেহভাজন তালিকায় আছে, যাদের টাকা ফেরত নেওয়া ছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে আর কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি জানতে পেরেছেন? টাকা ফেরত নেওয়া ছাড়া তাদের এমপিও স্থগিত করা হবে এবং সব প্রতিষ্ঠানগুলো থেকে তাদের চাকরিচ্যুত করার জন্য সুপারিশ করা হবে। এছাড়া আইনগত যে নীতিমালায় যে ব্যবস্থা নেওয়ার কথা আছে, হয়তোবা জেল জরিমানাও হতে পারে অনেকের বিরুদ্ধেই, যারা দীর্ঘদিন ধরে এই সার্টিফিকেট জাল করে চাকরি করছেন। এছাড়া আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এই জাল সার্টিফিকেটগুলো কিন্তু তারা একটি চক্রের কাছ থেকে পেয়েছেন এবং এই জাল সার্টিফিকেট অনেক ক্ষেত্রেই শনাক্ত করা যায় না, শনাক্ত করতে পারে না। এর কারণ হচ্ছে যে এই NTRCA যারা এই সনদটি দেয় তাদের ভেতরের একটি চক্রই কিন্তু এই জাল সনদটি তাদের কাছে সাপ্লাই করে। এই বিষয়ে আমি 3-4 জন শিক্ষকের সাথে, মানে জাল সনদধারী শিক্ষকের সাথে আমি কথা বলেছিলাম অফ দ্য রেকর্ডে। তারা আমার কাছে স্বীকার করেছে যে তারা এই সনদটি নিয়েছে। এর ভেতরে একজন ছিল খুলনা বিভাগের একজন শিক্ষক, তার সাথে আমার শিক্ষা ভবনেই দেখা হয়েছে। তিনি মূলত এই বিষয়টি তদবিরের জন্য এসেছিলেন। পরবর্তীতে আমার সাথে তার ওখানে কথা হয়, সে আমাকে বলে যে হ্যাঁ আমি সার্টিফিকেটটি নিয়েছিলাম। ওই এলাকা থানা শিক্ষা কর্মকর্তা থানা শিক্ষা অফিসে। নুর আলম আপনাকে ধন্যবাদ। স্পিকার বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বেকারত্বের হার এখন 5% কাছাকাছি। তাই এবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের কাছে কর্মসংস্থান একটি বড় বিষয়। ব্যাপারে দুজনই সজাগ থাকলেও ডেমোক্রেট প্রার্থী হিলারির মতো তেমন কোনো পরিকল্পনা নেই রিপাবলিকান ট্রাম্পের নীতিতে ধনী মার্কিনীদের বিষয়ে কিছুটা দুর্বলতা দেখা গেছে, তবে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য কর ছাড় দিতে চান দুজনই। 2008 সালের মন্দার প্রভাব কাটিয়ে উঠলেও এখনও যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চলে প্রভাব রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ঋণের বোঝাও খুব ছোট নয়। দেশটির ঋণের পরিমাণ $19 ট্রিলিয়ন। মোট জিডিপির 75% ঋণ পরিশোধের জন্য ব্যয় করে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি 3% নিচে, আর বেকারত্বের হার 5% কম হলেও ভাবনার কমতি নেই। বিশ্ব অর্থনীতিতে বরাবরের মতো কর্মসংস্থান হোঁচট খাচ্ছে। তাই হিলারির অর্থনৈতিক পরিকল্পনায় 1 কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপর জোর দেওয়া হয়েছে। কিন্তু এ বিষয়ে তেমন কোনো পরিকল্পনার কথা জানাননি ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে অর্থনৈতিক নীতি একটি বড় নিয়ামক হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্সিয়াল সবগুলো বিতর্কে উঠে এসেছে কর্মসংস্থান, কর হার ও ন্যূনতম মজুরির মতো বিষয়। বিদেশ থেকে মুনাফার বিষয়ে ট্রাম্প হিলারি দুজনেই শক্ত অবস্থানে। ধনীদের ওপর করের বোঝা বাড়াতে চান না ট্রাম্প, কিন্তু হিলারি তা চান। স্বল্প আয়ের মানুষের জন্য কিছু করতে চান দুজনেই। ভোক্তা অধিকার বিষয়ক আইনে হিলারির সমর্থন আছে, ট্রাম্পের নেই। কর্পোরেট করের হার কমাতে চান ট্রাম্প, আর হিলারি বাড়াতে চান। শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়াতে চান হিলারি, বিপক্ষে ট্রাম্প। শ্রমিক ইউনিয়ন সমর্থন করেন হিলারি, তবে বিরোধ না হলে তা চান না ট্রাম্প। কর্মসংস্থানের জন্য অবকাঠামো খাতে ব্যয় বাড়াতে চান দুজনেই। নারী পুরুষের আয় বৈষম্য আছে মনে করেন হিলারি, কিন্তু ট্রাম্প এটাকে প্রকট মনে করেন না। ব্রেক্সিটের পর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, আর ইউরোপে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশ যুক্তরাজ্য। তাই যুক্তরাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক ইউরোপে প্রভাব পড়বে বলে মনে করেন অনেকে। মুনহার আজমি,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন নির্বাচনে কথা বলতে নিউ ইয়র্ক থেকে আছেন বার্তা প্রধান মামুন আব্দুল্লাহ। মামুন ভাই, দুদিন পরে নির্বাচন, হিলারি না ট্রাম্প, কার পক্ষে বাজি ধরছেন আপনি? আসলে আমার কারো পক্ষে যাওয়া না যাওয়া কিছু যায় আসে না। এখানকার মানুষ, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার পিছনের পরিস্থিতি দেখে, এখানে সকাল হয়েছে, আজকে ছুটির দিন, মানুষের কর্মচাঞ্চল্য খুব একটা নেই, কিন্তু তাই বলে যে মানুষ ঝাঁপিয়ে পড়েছে নির্বাচন নিয়ে তেমনটি কোনো লক্ষণ এখানে দেখা যাচ্ছে না। এখানে নিশ্চয়ই কোনো ব্যানার, ফেস্টুন কিংবা কোনো প্রচারণার কোনো যন্ত্র আপনি দেখতে পাচ্ছেন না। যারা আছে তাদের মনের মধ্যে আছে। আর আমেরিকানদের মধ্যে যেটা আমি দেখেছি, তারা এই নির্বাচন নিয়ে খুব একটা মাথায় ঘামাচ্ছেন না। মাথা যা ঘামাচ্ছেন তা অভিবাসীরা অর্থাৎ বাংলাদেশিদের মধ্যে এই প্রবণতা বেশি দেখেছি। তো এখন কে নির্বাচিত হবেন সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 8 নভেম্বর রাত পর্যন্ত। মামুন ভাই, আপনার কি মনে হয়? আমার যদি বলেন তাহলে আমার মনে হয় হিলারি জিতবেন। কারণ হিলারির আমি গতকাল হিলারির একটি নির্বাচনী ক্যাম্পে গিয়েছিলাম ব্রুকলিনে। কারণ সেখানে দিয়ে আমি যেটা দেখলাম, তারা নীরবে কাজ করে যাচ্ছেন। শুধু একটি ক্যাম্প না, এখানে সাধারণত ভোটের পদ্ধতি আপনি নিজেই জানেন, এখানে অনলাইনে ভোটিং পদ্ধতিটা আছে, চালু আছে। কারা কারা ভোটার হয়েছেন প্রত্যেক ভোটারের কাছে রিচ করার চেষ্টা করছেন হিলারির কর্মীরা। সেটা আমি দেখে এসেছি একটা ক্যাম্পে ভিজিট করে। তারা প্রত্যেকের তালিকা রেখেছেন, ঠিকানা রেখেছেন, ইমেল রেখেছেন, ফোন নাম্বার রেখেছেন। যাদের ইমেলে যোগাযোগ পাচ্ছে না তাদেরকে ফোনে কথা বলছেন, কেন ভোট দিবেন না, কেন হিলারিকে দেওয়া উচিত, এসব বোঝানোর চেষ্টা করছেন। একইভাবে আমি ট্রাম্প টাওয়ারে গিয়েছিলাম কালকে রাতে, সেখানে দেখেছি ট্রাম্পের কিছু সমর্থক, যেখান থেকে ট্রাম্প তার প্রার্থিতা ঘোষণা করেছিলেন সেই ম্যানহাটনে, সেই ট্রাম্প টাওয়ারে আমি দেখেছি সেখানে কিছু সমর্থক জড়ো হয়ে তারা বলছেন যে ট্রাম্পকে নির্বাচিত করার জন্য। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এত অবান্তর কথা, নারীদের প্রতি যে বৈরী মনোভাব পোষণ করে অভিবাসীদের প্রতি তিনি যে মানুষ বৈরী একটা আচরণ করছেন, তাকে কেন ভোট দিতে চান? তারা ট্রাম্পের পক্ষে কোনো যুক্তি দেখাতে পারছেন না, বরং তারা হিলারির নেতিবাচক দিকগুলো তুলে ধরে ভোট আদায়ের চেষ্টা করছেন। মামুন ভাই, অভিবাসী বাংলাদেশিরা কি সকলেই হিলারিকেই সমর্থন করছেন? আপনি কি অভিবাসী বাঙালিদের মধ্যে কাউকে ট্রাম্পের সমর্থক পেয়েছেন, যারা ট্রাম্পকে ভোট দেবেন বা ট্রাম্পকে ভোট দিতে চান, ওরকম কাউকে কি পেয়েছেন? দেখুন, একটি বিষয় এখানে দাঁড়িয়ে গেছে যে এখানে অভিবাসী বলতে বোঝাচ্ছে সবাই মিলে হিলারিকে জিতাতে হবে, না হলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে। এর মধ্যে দু একজন যদিও বা থেকে থাকেন ট্রাম্পের পক্ষে, তারা কিন্তু টু শব্দ করছেন না, তারা প্রকাশ্যে বলছেন না, তারা কোনো প্রচারণা চালাচ্ছেন না। অভিবাসীরা সবাই মিলে জোটবদ্ধ হয়ে প্রচারণা চালাচ্ছেন। এটা নিশ্চিতভাবে বলা যায় যে 2-4 জন তো থাকতেই পারেন, তবে তার সংখ্যা খুবই কম, কিন্তু তারা প্রকাশ্যেও বলছেন না যে তারা ট্রাম্পকে ভোট দিবেন। মামুন ভাই, যুক্তরাষ্ট্রের নির্বাচন আজকে এখানে রবিবার দিন সকাল 10টা, মঙ্গলবার দিন সকালে এই নির্বাচন হচ্ছে। নির্বাচনী উত্তাপ মার্কিন গণমাধ্যমে কেমন টের পাওয়া যাচ্ছে? আমরা আসলে মার্কিন টেলিভিশন খুললেই সেখানে সারাক্ষণই নির্বাচন নিয়ে কথা শুনছি। গণমাধ্যম, যারা স্থানীয় গণমাধ্যম আছে, নিউ ইয়র্কের টেলিভিশন বা অন্যরা বিষয়টিকে কিভাবে দেখছে বা কিভাবে কভার করছে? আসলে ঠিকই বলেছেন যে এখানে যদি উত্তাপ থেকে থাকে সেটি শুধু গণমাধ্যমেই, রাস্তাঘাটে, বাসা বাড়িতে কোথাও নেই। শুধু উত্তাপ আছে টেলিভিশনের পর্দায়, অনলাইনে কিংবা রেডিওগুলোতে। এফএম ব্যান্ডের এইসব রেডিও আছে, সেখানে প্রচারণা চালানো হচ্ছে বিভিন্ন কায়দায়, বিভিন্ন আঙ্গিকে, বিজ্ঞাপন দিয়ে, টক শো করে, বিশেষ শো করে, বিশেষ আলোচনা অনুষ্ঠান করে এই প্রচারণা দেওয়া হচ্ছে। টেলিভিশন অর্থাৎ প্রচার মাধ্যম বলতে আপনি প্রচার মাধ্যমের শিরোনামই এখন শুধু শিরোনাম না, বড় একটি অংশ জুড়ে শুধু নির্বাচনের খবর। এবং ডেফিনেটলি এটি আপনি নিজেও জানেন যে এখানে আমেরিকান প্রত্যেকটা গণমাধ্যম এক একজন প্রার্থীকে সমর্থন করছেন, তবে মূলধারার যেসব গণমাধ্যম আছে সেগুলো দেখা যাচ্ছে হিলারিকে সমর্থন করছেন। কারণ তারা বলছেন যে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, যিনি দেশ বিদেশ নীতি সম্পর্কে তার যথেষ্ট দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, সেসব কাজে লাগিয়ে তিনি আমেরিকাকে আরো সমৃদ্ধ করবেন, এই ধরনের মানসিকতা পোষণ করছেন তারা আরো বলছেন যে প্রগতিশীল চিন্তা চেতনা ভাবধারার মানুষ হিলারি, এবং তিনি নিজে পুরো আমেরিকাকে একটি ঐক্যবদ্ধ করতে চান। পক্ষান্তরে আপনি দেখছেন ট্রাম্পের বিভিন্ন বক্তব্যে জাতিকে একটা বিভক্তির লক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছে। অর্থাৎ আমেরিকার মধ্যে যে দীর্ঘদিন আগে যে একটা বিভক্তি ছিল, সেটাকে ট্রাম্প মূলত তার বক্তব্যের মাধ্যমে উস্কে দিচ্ছেন, এমনটি মনে করছেন অনেকেই।
মামুন ভাই আপনাকে ধন্যবাদ। নির্বাচনী গরমের মধ্যে আপনি নিশ্চয়ই একটু উষ্ণ থাকবেন। বিরতি শেষ করছি আজকে রেডিও স্পিক। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।